হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স বিদ্যা। সবার প্রথমে আমি তোমাদের কাছে এক্সট্রিমলি সরি, কারণ আমি কিছুদিন ঠিক নয় 1-2 মাস তোমাদের জন্য খুব একটা ভিডিও ফ্রিকোয়েন্টলি আপলোড করতে পারিনি, কারণ আমাদের একটু সিস্টেম আপগ্রেড হচ্ছিল। তো বুঝতেই পারছো, হোয়াইট বোর্ড ছিল, হোয়াইট বোর্ড থেকে ডিজিটাল বোর্ড এসছে, তো সেট আপ করতে একটু সময় তো লাগলো। আর আমি শিফটও করলাম, ওর জন্য তোমাদের রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি। তো এবার দেখো কোনো ব্যাপার নয়, মোটামুটি সিস্টেম আপগ্রেড হয়ে গেছে। আর একটু আধটু টুকিটাকি একটু আধটু ফল্ট রয়েছে, তো সেগুলো পর রিকভারি আমরা করব। তো ওই জন্য আর চাপ নেওয়ার দরকার নেই। তোমাদের গত বছর যেরকম ভাবে আমি হেল্প করছিলাম এইচএসে, এবছর ঠিক একই রকম ভাবেই আমি তোমাদের এইচএসে হেল্প করব। তো মাধ্যমিক হয়তো পুরোটা কথা দিতে পারছি না, তো মাধ্যমিকেও আমি হেল্প করার চেষ্টা করব। তো জানুয়ারির দিকে, হয়তো ডিসেম্বরে পারবো না, বাট আজকের পর থেকে এইচএস এর স্টুডেন্টদের জন্য আমি যত রকমের হেল্প করা সম্ভব আমি করব। কেমন? আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এইচএস 2024। এইচএস 2024 কেমন? তো দেখো, এইচএস 2024টা নিয়ে আমরা খুবই চিন্তিত। কেন তোমরা বুঝতেই পারছো, মাধ্যমিকের রেসপেক্টে এইচএসটা তোমাদের কাছে কত ভাইটাল, কত ক্রুশিয়াল, তাই না? তো ওই জন্য এইচএসটাকে একদম আন্ডার এস্টিমেট করলে হয় না। বা দেখো এই এক্সামের উপরে দেখো আমাদের অনেকটা কেরিয়ার ডিপেন্ড করে। এইচএস এর উপরই আমাকে তো সিলেক্ট করতে হয় কোন লাইনে যাব। তো কেরিয়ার অনেকখানি ডিপেন্ড করে এইচএস এর উপরে। তো ইতিমধ্যে দেখো প্রত্যেকটা স্কুলের টেস্ট এক্সাম হয়েও গেছে, হয়তো আবার ম্যাক্সিমাম স্কুলের রেজাল্ট বেরিয়েও গেছে, আবার কিছু কিছু স্কুলের হয়তো রেজাল্ট এই বেরাচ্ছে। তোমরা অনেকে রেজাল্ট হাতে পেয়ে গেছো। যাদের খুব ভালো রেজাল্ট হয়েছে তাদের নিয়ে তো কোনো কথা বলার নেই, তারা অতি অবশ্যই ভালো করে পড়াশোনা করেছে, বা আরো ফিউচারেও তারা ভালো মানে এক্সাম দেবেও, ফাইনাল এক্সামটা। তো আমাদের কথা হচ্ছে যে যারা রেজাল্ট খারাপ হয়েছে অথবা মোটামুটি একটা মিডিয়াম স্ট্যান্ডার্ডে রয়েছো, তোমাদেরকে নিয়ে এই ভিডিওটা। কেমন? দেখো, তোমরা টেস্ট এক্সাম দিয়ে তো মোটামুটি বুঝতে পেরেছো যে তোমরা সাবজেক্টে কতটা বেশি স্ট্রং অথবা কতটা উইক, তাই না? তো বর্তমান যেটা রেজাল্ট আমাদের অফলাইন স্টুডেন্টদের যদি বলি, বা আমাদের যতটা পরিচিত সমস্ত স্টুডেন্টদের সমস্ত স্কুলের এভারেজ যদি আমি রেজাল্ট বলি, তো সত্যি খুব প্যাথেটিক, খুব খারাপ রেজাল্টই হয়েছে। তো আমি তো কাঁথি সেন্টারেই থাকি, কাঁথি জোনটাই থাকি পূর্ব মেদিনীপুরে। তো আমাদের এদিকে দেখো কাঁথিটা অনেক অনেক ভালো ভালো স্কুল রয়েছে, কাঁথিতে খুব দারুণ দারুণ স্কুল রয়েছে এবং ফাটাফাটি রেজাল্টও হয়, নো ডাউট। বাট টেস্টের রেজাল্টটা যেন আনএক্সপেক্টেড। মানে প্রত্যেকটা স্কুল, আমি যদি বলি আমাদের স্কুলের নাম নিচ্ছি না, প্রত্যেকটা স্কুল রয়েছে, তো রেজাল্ট খুব বাজে হয়েছে, খুব বাজে হয়েছে, যেটা একদম আনএক্সপেক্টেড। এবার তোমরা হয়তো বলবে যে স্যার কোশ্চেন খুব টাফ হয়েছিল। দেখো, কোশ্চেন সত্যি কথা বলতে টাফ হয়নি। একটা খানিক স্কুলে কোশ্চেন একটু টাফ করেছে, একটু মডারেট করেছে। ম্যাক্সিমাম প্রত্যেকটা স্কুলের কোশ্চেন আমার কাছে আছে, প্রত্যেকটা স্কুলের কোশ্চেন কিন্তু আমার কাছে আছে, কিন্তু আমি দেখেছি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্কুলে দেখেছি খুব একটা কঠিন হয়নি। এবার ব্যাপারটা কি, তোমাদের কাছে কঠিন লাগছে কেন? না, তোমরা কিন্তু প্রথম থেকে খুব ভালো পড়াশোনা করোনি। খুব ভালো পড়াশোনা করলে কোশ্চেনও সুন্দর পেতে, সুন্দর অ্যান্সার দিতে, তাই না? তো এবার সমস্যাটা যেটা হয় যে তোমরা হয়তো মিছেমিছি দোষারোপ করছো যে অমুক স্কুলে আমাদের কোশ্চেন খুব টাফ হয়েছে, আমাদের খাতা খুব খুব কঠিন ভাবে দেখা হয়েছে, তাই না? একটা কথা মাথায় রাখবে, টেস্টের খাতা দেখা থেকে শুরু করে, এবার টেস্টের কোশ্চেন করা থেকে শুরু করে কখনো সহজ করা উচিত নয়। আমি নিজের থেকেই বলছি, কখনোই সহজ করা উচিত নয়। কারণ তোমরা ফাইনাল এক্সাম দিতে যাবে, তাই না? ফাইনাল এক্সাম কোশ্চেন সেটার যারা এক্সামিনার রয়েছেন তারা কোশ্চেন কেমন সেট করবে তুমি জানো না, ফার্স্ট কথা। আর 2 নম্বর, টেস্ট এক্সাম যত তুমি হার্ড এক্সাম তুমি কভার করে যাবে, তত তোমার মধ্যে একটা এনার্জি আসবে যে না, সবসময় সহজ কোশ্চেন হয় না এইচএসে, এইচএস যথেষ্ট কঠিন কোশ্চেন হয়। দায়িত্ব সহকারে বলছি, তুমি 70 মানে তোমাদের থিওরিতে 70 মার্কস, তো 70 মার্কসের মধ্যে দেখো 50 নাম্বার ইজিলি পাবে। 50 নাম্বার মোটামুটি একটু পড়াশোনা করলে 50 নাম্বার পাবে। বাট বাকি যে তোমার 20 মার্কসটা রয়েছে না, সেটা কিন্তু খুব ভালো পড়াশোনা না করলে পারবে না।
তো তার জন্য তোমাকে কি করতে হবে, খুব মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। তো এইগুলো একটু যদি সিস্টেম মেনটেন করো তাহলে কিন্তু তোমরা অতি অবশ্যই পারবে, নো ডাউটস। আর একটা কথা তোমরা মাথায় রাখবে যে প্রত্যেকটা স্কুলের স্যারেরা ম্যাডামরা কখনোই চায় না তার স্টুডেন্টকে বিপদে ফেলুক, তাই না? দেখো প্রত্যেক টিচাররা যারা তোমাদের এক্সামের কোশ্চেন সেটার ছিলেন স্কুলের, প্রত্যেকটা স্কুলের, তারা সবসময় চাইছে যে তোমাকে অনেক বেটার রেজাল্ট করানোর জন্য, তাই না? ওর জন্য হয়তো কোনো কোনো ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো কোশ্চেন কঠিন করেছেন স্যারেরা, বা খাতা একটু টাফ করে দেখেছে, বাট এটা উচিত, আমারও মনে হয় এটা করা উচিত। দেখো এতদিনে তোমরা নিশ্চিত বুঝতে পারছো যে ফিজিক্সটাকে এতটা সহজে আন্ডার এস্টিমেট করা যায় না, বা এতটা ইজিলি পড়াশোনা করে ফিজিক্সে অনেক নাম্বার ক্যারি করা যায় না, এটা তোমরা এতদিনে অন্তত বুঝতে পেরেছো, তাই না? তো দেখো এবার তোমাদের করণীয় কি, বুঝতেই পারছো ঘরে বকাবকি করছে, বাবা মায়েদের স্বাভাবিক কথা, তারা তোমার পেছনে এত এত গাদা গাদা টাকা খরচ করছে, টিউশন তোমাকে টিচার দিচ্ছেন, স্কুলে যাচ্ছ, হ্যাঁ টিউশনে যেতে আসতে তোমার মানে তোমার বিভিন্ন রকমের তোমার টোটো ভাড়া, অটো ভাড়া, তাই না? তো এত কিছু যখন তোমাকে বেয়ার করছে, তারাও চাইছে, বাবা মাও চাইছে যে তোমার কাছ থেকে খুব বেটার রেজাল্ট এক্সপেক্ট করছে, তাই না? কিন্তু সমস্যাটা হচ্ছে কি, আমরা যেই পড়াশোনা করছি না সেই পড়াশোনা করছি না। সমস্যাটা হচ্ছে আমাদের সেইখানে, জানো কি সমস্যা, যে আমরা কখনোই চাইছি না আমাদের কমফোর্ট জোন ছেড়ে বেরাতে। সবসময় তুমি দেখবে একটা মোবাইল নিয়ে বসে গেলে তোমরা, মোবাইলটা কন্টিনিউ চলছে চলছে চলছে। মোবাইল তোমার ফিউচার নয়, মোবাইল তোমার কেরিয়ার নয়, তাই না? এই জিনিসগুলোকে তোমাকে মেনটেন করতে হবে। এই জিনিসগুলো তুমি মেনটেন করতে পারলে তুমি দেখবে অনেক ভালো রেজাল্ট করবে। এই পারপাসে দেখো তোমাদের একটা ছোট গল্প বলি। তো এই গল্পের থ্রু দিয়ে তোমাদেরকে বোঝানো আমি চেষ্টা করছি যে তোমাদের ফিউচারটাও কিরকম হওয়া উচিত, বা তোমরা কি রকম গাইডেন্স ফলো করা উচিত। একটা গ্রামে চারিদিকে ঘর রয়েছে, মাঝ বরাবর একটা অনেকটা উঁচু বাড়ি রয়েছে, 4 তলা বিল্ডিং পর্যন্ত একটা ঘর রয়েছে। আর চারিদিকে তো মোটামুটি ছোটখাটো ঘর বা হয়তো কিছু বড় ঘর রয়েছে। তো সেই ঘরটাতে, সেই উঁচু ঘরটাতে একজন বয়স্ক বৃদ্ধা এবং বৃদ্ধ থাকতেন। এবার তারা ছিল কৃষ্ণ ভক্ত, মানে খুবই কৃষ্ণ ভক্ত, কোনোদিন আমিষ খেতেনই না। তারা সব সময় সারাদিন নাম কীর্তনের মধ্যে থাকতেন। তো হয়েছে কি, ওই গ্রামে একটা সময় মানে খুব বন্যা আসবে, মানে প্রচন্ড প্লাবন হবে। তো আগে থেকে ইনফরমেশন তো আমরা পেয়ে যাই, স্যাটেলাইট সিস্টেম তো আমাদের অনেক ডেভেলপ, বুঝতেই পারছো। তো সেখানে কি হয়, সমস্ত বিভিন্ন আর্মিরা যান, আমাদের সৈনিকরা, তো বিভিন্ন সেখানে গিয়ে আগে থেকে অ্যালার্ট জারি করা হয় যে এইখানে বন্যা হবে তোমাদের, তো তোমরা অন্য জায়গায় পালিয়ে চলো, তো শিফট করতে বলছে। তো গ্রামের প্রত্যেক মানুষ তার নিজ নিজ কিছু কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে শিফট হলো। কিন্তু সেই যে মাঝ বরাবর উঁচু ঘরটা ছিল, মানে বয়স্ক বৃদ্ধা এবং বৃদ্ধা ছিলেন, তারা বলছে না আমি যাব না। কেন না, আমরা তো কৃষ্ণের ভক্ত, ঠাকুর আমাকে বাঁচাবেন। সেই যেই জেদ ধরে রেখেছেন, সেই জেদ ধরে রেখেছেন, যে বলছে আমরা যাব না, ঠাকুর আমাদের বাঁচাবেন, আপনাদের কাউকে বাঁচাতে হবে না। যথারীতি পরপর সেই নিম্নচাপ তৈরি হলো, নিম্নচাপ হয়ে প্রচন্ড বন্যা হলো, বৃষ্টিও হচ্ছে খুব। তো যার ফলে পরপর জলটা পরপর উঁচুর দিকে উঠছে। তখন তারা মানে গ্রাউন্ড ফ্লোরে ছিল, সেখান থেকে পরপর সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর তারা যখন যাচ্ছেন, পরপর জল বাড়ছে যাচ্ছে। এবার যখন 4 তলা বিল্ডিং, 3 তলা পর্যন্ত প্রায় অলমোস্ট ডুবে গেছে, তো আর 1 তলা বাকি আছে। তখন দেখো সেই আবার আমাদের সৈনিকরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে আবার একটা নৌকা করে গেল, বলছে আরে এবার তো চলুন, এবার তো জল এত হয়ে গেছে, আর কোথায়, আর তো এরপরে ডুবে গেলে তো আপনাকে বাঁচানো যাবে না। বলছে না একদম আমরা যাব না, আমাদের কৃষ্ণ রয়েছে, তাই না, আমাদের ভগবান রয়েছে, ভগবান আমাকে বাঁচাবে। তো তারপরে ঠিক আছে, আবার তারা ফিরে গেলেন, দিয়ে জল আবার বাড়ছে, আরো বাড়ছে জল, বাড়তে 4th ফ্লোর অবধি প্রায় চলে গেছে। তখন সেই বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা তারা কিন্তু একদম টপ ফ্লোরে ছাদে দাঁড়িয়ে আছে। এবার কি হলো, হেলিকপ্টার থেকে এরপরে আসা শুরু করলো। হেলিকপ্টার থেকে আর্মিরা বললো
বলছে এবার তো চলুন, এত তো জল হয়ে গেছে, এই তো আর তো উপায় নেই, পরপর জল বাড়ছে, আপনারা এবার ডুবে যাবেন, আপনারা চলুন। তখনও বলছে না আমরা যাব না, আমার কৃষ্ণ আছে, আমার কৃষ্ণ রয়েছে। দিয়ে তারা আবার ফিরে গেলেন, আবার আর্মিরা ফিরে গেলেন। তো তারপরে জল একটু বাড়লো, বাড়তে বাড়তে তারা মারাও গেলেন, জলের মধ্যে তারা ডুবে মারাও গেলেন। তো যখন তারা উপরে গেলেন, দিয়ে এবার ঠাকুরকে কোশ্চেন করছে যে ঠাকুর আমরা তো সারা জীবন তোমার এত কিছু আমরা স্মরণ করলাম তোমাকে, আমরা এত কিছু রেস্ট্রিকশনের মধ্যে থেকে এত কিছু আমিষ না খেয়ে সারা জীবন তো তোমাকে ডেকে এলাম, তো তুমি আমাদের সঙ্গে কেন এরকম করলে, তুমি আমাদের সঙ্গে কেন এরকম করলে? তখন মানে কৃষ্ণ হেসে বলছে আরে মূর্খ, আমি তো তোকে সেভ করার জন্য কত অপরচুনিটি দিয়েছিলাম, আমি তোকে সেভ করার জন্য কত অপরচুনিটি দিয়েছিলাম। আর্মি 2বার 3বার করে তোর ঘরে গেল তোকে সেভ করার জন্য, তাই না, তোকে নিয়ে আসার জন্য, কিন্তু তোরা তোদের গোড়ামি ছেড়ে বেরোতে পারলিস না। তো তিনি তখন হাসলেন এবং তারা তখন তাদের ভুলটা বুঝতে পারলেন যে অ্যাকচুয়াল ভগবান বলতে যদি সেই অন্ধবিশ্বাসে বসে থাকি তাহলে কিন্তু ভগবান নয়, ভগবান আলাদা জিনিস, একটা মানুষের মধ্যেও ভগবান রয়েছেন। তো এখানে আমরাকে ভগবানের দূত হিসেবে আর্মিরা এসেছিলেন, তাকে সেভ করতে পারতেন বা নিয়েও যেতে পারতেন, তাই না, কিন্তু তারা গোড়ামির জন্য গেল না। ঠিক একই রকম তোমাদের বর্তমান পরিস্থিতি, ঠিক আছে, তোমরা একটু কম্পেয়ার করবে, দিলে তোমরা বুঝতে পেরে যাবে কেন এরকম পরিস্থিতি তোমাদের। তোমরা দেখো প্রথম থেকে বুঝতে পারছো যে মোবাইলটা আমাদের খুবই ক্ষতি করছে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, আরো তো যাই হোক অনেক কিছু রয়েছে, তো সেগুলো তো আমরা ডিসকাস করবো না। তো এই যে সিস্টেমগুলো থেকে তোমরা বেরিয়ে আসতে পারছো না, তোমরা সেই এক্সপেক্ট করছো সেই 1 মাস, লাস্ট 1 মাস পড়বো, হ্যাঁ লাস্ট 1.5 মাস পড়বো, দিলে মোটামুটি রেজাল্ট আসবে, মানে কোজমিন কালে আসবে না। দেখো তোমরা সায়েন্সে পড়াশোনা করছো, তাই না, সায়েন্সটা চারটিখানি কথা নয়, 11-12 এর সায়েন্স যথেষ্ট টাফ, যথেষ্ট টাফ। আর তোমরা সায়েন্সি স্টুডেন্ট মানে আমরা ধরে নিই একটু হলেও তোমরা তোমাদের মেন্টাল গ্রোথনেস একটু বেশি, মানে উইথ রেসপেক্ট টু আদার স্টুডেন্টদের জন্য মানে থেকে যদি আমি বলি, তো তোমরা কেন বুঝতে পারছো না যে তোমাদের মোবাইল বা বন্ধুদের সঙ্গে আড্ডা এগুলো তোমাদের খুব ক্ষতি করছে? এগুলো থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে তত তোমরা বেঁচে যাবে, তাই না। এই তোমরা ভ্রমে বসে থেকো না লাস্ট 1 মাস পড়বো, লাস্ট 1 মাস স্যারেরা ম্যাডামরা একদম হট সাজেশন দিয়ে দেবেন, একদম গাদা গাদা নাম্বার পেয়ে যাবো, কোজমিন কালে হয় না। কেন তুমি নাম্বার পাবে? যে ছেলেটা সারা বছর পড়াশোনা করছে সে কি দোষ করেছে? সে তোমার থেকে মানে তোমাকে বেশি ডমিনেট করবে না কেন? সে একমাত্র সারা বছর খেটেছে, তাই তার রেজাল্ট আসছে। আমরা খালি মিথ্যা চিন্তা করি, জানো, অমুক স্যার আমাকে কম নাম্বার দিয়ে দিচ্ছেন, অমুক ম্যাডাম আমাকে কম নাম্বার দিয়ে দিচ্ছেন, অমুক স্কুলে খাতা এত টাফ ভাবে দেখেছেন। স্যারেরা ম্যাডামরা তোমাকে একটু গাইড করবে না, কাকে করবে? কাকে করবেন তুমি বলো? এবার এইগুলো বোঝো আগে, স্যারেরা কেন টাফ করে খাতা দেখছেন, কেন টাফ করে কোশ্চেন করছেন, এগুলো একটু বোঝো তোমরা। দেখো এইচএস এর রেজাল্টটা খুবই ক্রুশিয়াল, তো তোমরা দেখো বুঝতে পারছো, তোমরা সবই বোঝো, তোমরা এমনটা নয়, দেখো তোমরা প্রায় প্রত্যেকের দেখো কারো 16 বছর বয়স হবে, কারো 17, কারো 18, তোমরা বুঝতেই পারছো যথেষ্ট তোমরা বয়স হয়েছে, তোমরা মোটামুটি বুঝতে পারছো সবকিছু। কিন্তু বুঝেও যদি এখনো পর্যন্ত তোমাদের চোখ না খোলে না, তাহলে কিন্তু খুবই বিপদ আছে। এবছর অন্তত 1 মাস তোমাদের ফাইনাল এক্সাম শিফট করেছে। আর 2 নম্বর কি, টেস্ট পরীক্ষা হয়ে এতদিন দেখো প্রত্যেকটা স্কুলে প্র্যাকটিক্যাল চলছে, অমুক চলছে, তমুক চলছে, তাই না। তো এই সময়গুলো নষ্ট হচ্ছে। এখনো পর্যন্ত যদি তোমাদের টনক না নড়ে, এখনো পর্যন্ত যদি তোমরা ভাবো যে না ঠিক আছে লাস্ট 1 মাসে আমার রেজাল্ট হয়ে যাবে, তাহলে কিন্তু এই মিথ্যা প্রতিশ্রুতিতে বসে থেকো না। বা যদি কোনো স্যারেরা বা কোনো ইউটিউব স্যারেরা বলে থাকেন যে না তুমি লাস্ট 1 মাস 1.5 মাস হট সাজেশন দিয়ে দিব হয়ে যাবে, তাহলে একদম বিশ্বাস করো না। তো দেখো তোমরা আজ থেকে পুরো লেগে পড়ো, কারণ এইচএসে ভালো রেজাল্ট করতে হলে তোমাকে যথেষ্ট খাটতে হয়। তো এত বেশি দেখো
বন্ধু বান্ধবের সঙ্গে একটু ঘোরা কমাও, আর ডিসকাশন কমাবে, এত বেশি ফোন টোন করবে না বন্ধুদেরকে, তোর কতটা হলো, তার কতটা হলো, তার কতটা হলো, ডাজ নট ম্যাটার, তাই না? তার 2 ঘন্টা যে পড়াটা হয় তোমার 1 ঘন্টায় ওই পড়াটা হয়ে যায়, তুমি তার সঙ্গে কেন টাইমের কম্পেয়ার করবে? তো দেখো এই সমস্ত জিনিসগুলো একটু মেনটেন করো, দেখো ভালো রেজাল্ট অতি অবশ্যই হবে, আমি কথা দিচ্ছি। আর প্রত্যেকটা বাবা মাদেরকে একটা ছোট্ট মেসেজ দিয়ে যাচ্ছি, দেখুন আপনারা অনেক বয়োজ্যেষ্ঠ, আপনারা অনেক সম্মানীয়, তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমরা তো দেখতে পাচ্ছি আমাদের অফলাইন স্টুডেন্টদেরকে অ্যানালাইসিস করে আমরা দেখতে পাচ্ছি তাদের অভিভাবকের ফোন আসছে আমাদের কাছে, তাই না? বা অনেক কিছু ঘটনা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, তো আমাদের দু একটা অভিজ্ঞতা আমরা একটু এক্সপ্লেন করি আপনাদের কাছে। তো প্রত্যেক বাবা মার কাছে আমি বলছি, অনুরোধ করছি স্টুডেন্টদেরকে আর বেশি মেন্টাল টর্চার করবেন না। দেখুন যা হয়ে গেছে তো হয়ে গেছে, আর তো আপনি রিকভারি করতে পারবেন না, তাই না? যা হওয়ার তা হয়েই গেছে, আপনাদের স্টুডেন্টকে চাইলেও আপনি আর তার পুরানো দিন ফিরিয়ে দিতে পারবেন না। তো বর্তমান তাদেরকে একটু বোঝান, বকাবকি বেশি না করে একটু বোঝান যে বাবা রেজাল্টটা তোকে করতেই হবে, এরকম ভাবে তাকে একটু বোঝান, কেমন? বেশি বকাঝকা করে লাভ নেই। আর যে দেখুন একদম আপনাদের কথা শুনতে চাইছে না, সে বাচ্চা সত্যি মানুষ হবে না, একদম বাস্তব কথা। তো যার কিছু জীবনে করার ইচ্ছে রয়েছে তারা কিন্তু আপনাদের গাইডেন্স শুনবে, মানবে তারা আপনাদেরকে, ঠিক আছে? তো বেশি বকাবকি করে লাভ নেই, যা হওয়ার হয়েই গেছে। আর একটা যেটা আমার ছোট্ট একটা মেসেজ, যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের খাওয়ান না, যে সকালে যে ব্রেকফাস্ট করবে বা লাঞ্চে কি খাবে, ঠিক আছে, তো ডিনারে কি করবে, স্ন্যাক্স টাইপের আপনারা কি রকম দেবেন, এইগুলো আপনারা খুব যত্ন নিন বাচ্চাদের। দেখুন একটু ভালো খাবার যদি খায় তারা, না তাদের মেন্টাল স্ট্রাকচারও চেঞ্জ হবে, অনেক বেশি অ্যাক্টিভিটি বাড়বে তাদের মধ্যে, অনেক পড়ার টেন্ডেন্সি বাড়বে। আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, আপনারা এগুলো একটু মেনটেন করবেন। একটা বাচ্চার খাওয়া থেকে শুরু করে কতটা মানে কখন কিটা খাবে আপনারা অনেক ভালো বোঝেন, অনেক ভালো জানেন। তো বিকালের দিকে একটু ফল খাওয়াবেন স্টুডেন্টদেরকে, তো আর সকালবেলায় তো মোটামুটি একটু স্ন্যাক্স ভালো করে দেবেন, তারা যাতে এইটুকু খেয়াল রাখবেন যে তারা সকালবেলা যখন টিউশন যাবে, যখন মানে কোনো রকম যেন খালি পেটে না যায়, এক গ্লাস শরবত খেলাম চলে গেলাম ওই রকম যেন না হয়, আপনারা জোর করে খাওয়াবেন, নাহলে এনার্জি না হলে তারা জীবনে পড়াশোনা করতে পারবে না, এটা হচ্ছে একদম চরম বাস্তব কথা। তো এইগুলো একটু মেনটেন করুন, আর স্টুডেন্টদেরকে বেকার বকাবকি করে লাভ নেই। আর পারলে মোবাইলটা একটু কন্ট্রোল করতে বলুন, কেন দেখুন আমাদের অফলাইন টিচার বা যারা আমরা অনলাইন টিচার রয়েছি, তো আমাদের কাছে স্টুডেন্ট সবসময় থাকে না, একটা উইকে হয়তো তাদেরকে 4 ঘন্টা 5 ঘন্টা বা 6 ঘন্টা ম্যাক্সিমাম সময় পাই, তো ওই সময়ের মধ্যে তাকে কিন্তু সবকিছু আমি রিকভারি করতে পারি না, আমরা তার সমস্ত ব্যাড হ্যাবিট আমরা কিন্তু জানি না। আর আরেকটা কথা আপনাদেরকে বলছি, প্রত্যেকটা স্যারের সঙ্গে গিয়ে দেখা করুন অথবা যোগাযোগ করুন ভায়া ফোন, ঠিক আছে? তো প্রত্যেকটা সিচুয়েশনে টিচারদের সঙ্গে আপনারা একটু কথাবার্তা বলুন, কেমন ভাবে ইমপ্রুভ করছে স্টুডেন্ট, আপনার মানে এক্সামের রেজাল্ট কেমন হচ্ছে, এই জিনিসগুলো আপনারা মেনটেন করবেন, কেমন? তো ঠিক আছে, তো চলুন মোটামুটি আর বেশি বকাবকি করবেন না স্টুডেন্টকে, যা হওয়ার হয়ে গেছে, তারা নিজেদের ভুলটা বুঝতেও পারছে। এবার আসি যে বর্তমান তোমরা বেনিফিট কি করে হবে, তো তোমাদেরকে কি করণীয় উচিত তোমাদের। দেখো আমি ফার্স্ট কথা বলবো তোমাদের, যে বর্তমান তোমরা যার যতটা হয়েছে, মানে তোমাদের প্রায় ম্যাক্সিমাম হয়তো সিলেবাস শেষের পথে বা শেষ হয়ে গেছে, বা হয়তো 2-5 নম্বর বাকি আছে, তো স্যারেরা হয়তো পড়াবেন, তোমাদের অফলাইন টিচাররা পড়াবেন। সমস্যা হচ্ছে শুধু যদি তুমি নতুন পড়া পড়ে যাও তাহলে কিন্তু অনেক বিপদে পড়ে যাবে। তো তোমাকে করতে হবে কি, তোমাকে করতে হবে নতুন পড়ার সঙ্গে সঙ্গে তোমরা পুরনো পড়াগুলো রিভিশন করো। আর বুঝতেই পারছো টাইম নেই, আর হেলামি মারলে একদম চলবে না। তো নতুন পড়ার সঙ্গে তোমরা পুরনো পড়াগুলোকে সুন্দর করে পড়ে যাও, একটা একটা চ্যাপ্টার করে রিভাইজ করো। তো রিভাইজ করতে করতে তোমরা নিজেরাই বুঝে যাবে, রিভাইজ করতে করতে তোমরা নিজেরাই বুঝে যাবে কতটা আমি ইমপ্রুভ হচ্ছি, তাই না? আর খাতা পেন অতি অবশ্যই নিয়ে বসবে, রিভিশন বেকার বেকার খাতা উল্টে গেলাম, বই উল্টে গেলাম, এরকম করে রিভিশন হয় না কোনোদিন। তো রিভিশন যখন তোমরা করতে বসবে, খাতা পেন অতি অবশ্যই, যা পড়ছো তাই লিখো, যা পড়ছো তাই লিখো, এটা একটা মাথায় রেখো। আর
বর্তমান তোমাদের জন্য সব থেকে সুইটেবল। দেখো যারা ভালো পড়াশোনা করছে তাদের তো কোনো ব্যাপারই নেই, তারা সব সব জিনিসটা পড়াশোনা করছে। তোমাদের একটু ট্রিকে বেরাতে হবে, কেন আর মাত্র 1.5 মাস বাকি। তো 1.5 মাসের মধ্যে তুমি যদি মানে বিশাল কিছু এক্সপেক্ট করো তাহলে হবে না। যে তোমরা হয়তো ভাবছো 1.5 মাসে আমি বইটা পুরো একদম খুঁটিয়ে আগে তো পড়া হয়নি ঠিকঠাক, এখন খুঁটিয়ে পড়ে পারবে না। তো এই জন্য তোমাদের জন্য খুব সুইটেবল এখন বলছি, যত ওয়ান শট ভিডিও রয়েছে প্রত্যেকটা তোমার চ্যাপ্টারের, আমি মানে সায়েন্সটা বেশি কথা বলছি, তো আর্টসের ব্যাপারটা আমি অতটা বুঝি না। তো সায়েন্সের ক্ষেত্রে যেটা বলি, প্রত্যেকটা সাবজেক্টের ওয়ান শট ভিডিওগুলো তোমরা দেখবে, যারা অনলাইন থেকে হেল্প নিতে চাইছো, যারা অফলাইন টিচার তো রয়েছে তোমাদের, যাদের হয়ে যাচ্ছে কোনো ম্যাটার নয়, কোনো ব্যাপার নেই। তো যারা অনলাইন থেকে হেল্প নিতে চাইছো তোমরা এখন ওয়ান শট ভিডিওগুলো দেখো, আর লং ভিডিও এখন দেখো না, টাইম চলে যাবে, তাই না? তো ওয়ান শট ভিডিওগুলো তোমরা যদি দেখে নাও, একটা 2 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তোমরা খাতা পেন নিয়ে বসো, সেগুলোকে তোমরা একদম খুব সুন্দর করে জিস্ট করে লিখে নাও, আবার একবার মনে পড়ে যাবে তোমাদের জিনিসটা, তাই না? আর সমস্ত নিউমেরিক্যাল গুলো তোমরা একটু ধৈর্য ধরে নিউমেরিক্যাল গুলো করবে। হয়তো দেখো ওয়ান শটের মধ্যে আমাদের যেটা ওয়ান শট রয়েছে, তো ওয়ান শটের মধ্যে আমরা তো সব বেশি অঙ্ক করাতে পারি না, কেন সব অঙ্ক যদি করাতে যাই একটা চ্যাপ্টারের উপরে 6 ঘন্টা 7 ঘন্টা ভিডিও হবে, তো সেটা তোমাদের ক্ষেত্রে বোরিংও লাগবে, আর আমরা এত অঙ্ক করাতেও পারবো না, সময় পাবো না, তাই না? তো ওই জন্য আমরা কি করি, যে এত কিছু ম্যাথ না করে আমরা যেই রকম মানে একটা থিওরির ওই রিলেটেড একটা নিউমেরিক্যাল করিয়ে দিলাম, আর একটা থিওরির আর একটা নিউমেরিক্যাল করিয়ে দিলাম, এরকম যে সমস্ত টাইপের নিউমেরিক্যাল গুলো পরীক্ষায় আসে, তো ওইগুলোই আমরা তোমাদের কাছে করে দিই, তাই না? তো তোমরা একটা দুটো ম্যাথ করা আছে, এবার তোমরা কি করবে, এই দুটো ম্যাথের রেসপেক্টে তোমরা আর বাকি যে ম্যাথগুলো রয়েছে সেগুলোকে তোমরা করো। বইতে দেখো গাদা ম্যাথ রয়েছে, এমসিকিউজ রয়েছে, তো এগুলো তোমরা খুব গুরুত্ব সহকারে করো, যেটা তোমরা অতি অবশ্যই বেনিফিট হবে। ওকে, আর একটা টপিক নিয়ে তোমাদের কথা বলছি আমি, যেটা যে তোমাদের অনেকের ডাউটস থাকে, কি বলতো, যে টেস্ট পরীক্ষা চলে এসছে, কোন টেস্ট পেপারটা ভালো হবে, স্যার টেস্ট পেপার কেমন করলে আমরা খুব কি বেনিফিট হব। দেখো টেস্ট পেপারে যদি আমি সাজেস্ট করব যে টেস্ট পেপার যদি করতে হয় বা তোমরা যদি করো, তো আমি ফার্স্ট আমার প্রেফারেন্স হচ্ছে তোমরা এবিটিএ ব্যবহার করবে। তোমরা এবিটিএ, ঠিক আছে? এবিটিএ টেস্ট পেপারটাকে আমি প্রথম থেকে খুব বেশি ভালোবাসি, কারণটা এবিটিএর টেস্ট পেপারটা খুবই সুন্দর, খুবই ভাইটাল। এখন হয়তো অনেকগুলো তোমরা পেয়ে যাবে ডব্লিউবিটিএ, আর হয়তো তোমরা আরেকটা বলতে পারো, তোমরা রায়মার্টিন কোশ্চেন ব্যাংক তোমাদের প্রত্যেকেই রয়েছে, আশা করছি কিনেই নিয়েছো তোমরা। তো রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকের সঙ্গে সঙ্গে এবিটিএ, কেমন? তো আরেকটা কথা বলছি, তাহলে এগুলো পাবে কি করে বা কোথা থেকে পাবে? আমি করাবো, ঠিক আছে? এবিটি এর সমস্ত সলিউশন 1 থেকে 10টা মডেল পেপার, 1 থেকে 10টা মডেল পেপার আমি করাবো, কেমন? 1 থেকে 10টা মডেল পেপার আমি করাবো, এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ, ইউনিট ওয়াইজ আমি করাবো। আমি এবার টপিক ওয়াইজ করাবো। টপিক ওয়াইজ কেমন বলতে, যে ইলেকট্রোস্ট্যাটিক্স প্রথমে, ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিট 1 যেটা তোমরা বলছো, ইউনিট 1। তো ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড রয়েছে, ইলেকট্রিক পটেনশিয়াল রয়েছে, ক্যাপাসিটর এন্ড ক্যাপাসিট্যান্স রয়েছে। তো এই তিনটা চ্যাপ্টার মিলে ইউনিট 1 আমি করাবো। কি রকম, এবিটি এর সাপোজ মডেল 1 নম্বর মডেল ধরলাম, 1 নম্বর মডেলের উপরে ইলেকট্রোস্ট্যাটিক্স এর উপরে যা কোশ্চেন আছে একটা ক্লাসে আলোচনা করলাম, আবার কারেন্ট ইলেকট্রিসিটির উপরে যা কোশ্চেন আছে আলোচনা করলাম। তো এই ইউনিট ওয়াইজ আমি যদি করি, তোমাদের ক্ষেত্রে সুবিধাটা কি জানো? ইউনিট ওয়াইজ যদি করি, যে তোমরা সাপোজ প্রথম থেকে 3টে চ্যাপ্টার একটু রিভিশন মেরেছো বা ওয়ান শট দেখে নিয়েছো, দিলে কি হবে, তোমার কাছে এবিটি করতে সুবিধা হবে। কিন্তু আমি যদি ফুল পেজ ধরি এবিটি এর, তাহলে কিন্তু ফুল চ্যাপ্টার তোমরা রিভিশন কিন্তু করোনি, বা তোমরা পারবেও না 10-15 দিনের মধ্যে ফুল চ্যাপ্টার রিভিশন করতে, তাই না? তো তোমরা ধীরে ধীরে একটা ইউনিট ওয়াইজ করো, খুবই বেনিফিট হবে। তো যেটা আমি গত বছর করিয়েছিও,
আর ওয়ান শটও কিছু দেওয়া আছে। এবার তো দেখো সিস্টেম একটু আপডেট হয়েছে, বুঝতেই পারছো। তো এবারে ওয়ান শট অনেক বেশি করে পাবে এবং অনেক স্ট্যান্ডার্ড ভাবে পাবে। তো তোমরা দেখো অতি অবশ্যই চ্যানেলটিকে ফলো করো, দেখবে এখানে ফিজিক্সের সমস্ত ওয়ান শট ভিডিও পেয়ে যাবে, আর হচ্ছে এবিটি এর সমস্ত কোশ্চেন অ্যান্সারের সলিউশন পেয়ে যাবে, কেমন? তো আর একটা কথা, যেটা মাধ্যমিকের ক্ষেত্রে আমি জানুয়ারি মাসের দিকে আমি যদি পারি তো এবিটি একটু সলিউশন করার চেষ্টা করব। কেন বুঝতেই পারছো 9-10 খুব একটা বেশি আমি পড়াই না, তো এইবারে থেকে একটু পড়ানো শুরু করব। তো আমি জানুয়ারির দিক থেকে তোমাদের একটু ভিডিও আপলোড করা শুরু করতে পারি, কেমন? তো আপাতত আমি এইচএস কে নিয়ে এগাবো। এইচএস এর জন্য মাথা ব্যথাটা একটু বেশি, বুঝতেই পারছো, তোমাদের ক্যারিয়ারের ব্যাপার না। তো আজ থেকে মোটামুটি তোমরা ভিডিও পেতে থাকবে। এবিটি এর সমস্ত এবিটি দেখো চলে আসবে ওই 1-2 দিনের মধ্যেই কিন্তু চলে আসবে, তাই না? 1-2 দিনের মধ্যে এবিটি চলে আসবে। 18 তারিখ আমি যতটা খবর জানি বা কালকে খবর নিয়েছিলাম, 18 ডিসেম্বর সম্ভবত তোমাদের এবিটি ঢুকে যাবে। তো আজকে আমি ভিডিওটা করছি মনে হয় আজকে 17, হ্যাঁ আজকে 17 ডিসেম্বর। তো কালকের দিকে সম্ভবত এবিটিটা ঢুকে যাবে। তো তোমরা প্রত্যেকের হাতে চলে আসবে তোমাদের, তাই না? আর যত তাড়াতাড়ি পারো এবিটিটা কিনে নেবে, কেন এবিটি বুঝতেই পারছো মোস্ট ইম্পর্টেন্ট বুক একটা। তো এবিটি করলে অ্যাজ এক্সপেক্টেড তোমরা অনেকটা বেশি নাম্বার পেয়ে যাবে। আমি তো বলছি এবিটি তুমি 5টা সেট কি 6টা সেট ভালো করে যাও, দেখবে কোশ্চেন তোমার প্রায় 80% 85% কোশ্চেন কমন পাবে। ওকে, তোমরা 2-4টা পেপার করার পর তোমরা বুঝেই যাবে যে কোশ্চেন আবার রিপিট হচ্ছে প্রত্যেক বছর একই ঘটনা, তাই না? তো যাই হোক, তোমরা বর্তমানে একটু মন দিয়ে পড়াশোনা করো। তো চলো দেখো, তোমাদের আর টাইম বেশি নিচ্ছি না, ঠিক আছে? তো কথাগুলো মনে রেখো আর একদম ভালো হয়ে যাও, জানো, একদম স্ট্রিক্ট হয়ে যাও। কেন বুঝতেই পারছো বাবা, এইচএসটা রয়েছে না, তো এইচএসে যদি ভালো রেজাল্ট হয়ে যায় তোমার দেখবে ফিউচার অনেকটা ব্রাইট হয়ে অনেকটা ব্রাইট, তাই না? তো চলো টাটা, পরের ভিডিওতে দেখা হবে, কেমন? আর দেখো চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে বা কথাগুলো যদি তোমাকে মনে হয় একটু মোটিভেট করছে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ দেখো ফিজিক্সের খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা হয় এই চ্যানেলটায়। তো দেখো তোমরা অতি অবশ্যই একটু ফলো করে রাখো, আর তোমরা যদি বেনিফিট হও বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? হ্যাপি টু হেল্প, কেমন? টাটা, চলো। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। নেক্সট ভিডিওতে আমরা ওয়ান শট নিয়ে আসবো, কেমন? ওয়ান শট কিছুটা রয়েছে, তোমরা প্লে লিস্টে যাও, ঠিক আছে? প্লে লিস্টে তোমাদের ওয়ান শট ভিডিও রয়েছে, 7টা মতো চ্যাপ্টার রয়েছে ওয়ান শট, আর বাকিটা আমি এইবারে কমপ্লিট করব। তো চ্যানেলটিকে ফলো করতে থাকো। টাটা টাটা।